আসসালামু আলাইকুম। আমরা এই পার্টিকুলার ভিডিওতে মাস স্পেকট্রোমেট্রি নিয়ে আলোচনা শুরু করব। যারা কেমিস্ট্রি বা ফার্মাসি এই রিলেটেড সাবজেক্টগুলোতে অনার্স করছে তাদের অনার্স লাইফে একটা কোর্স আছে, আর সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপি। খুবই গুরুত্বপূর্ণ কোর্স, বোঝার মতো কোর্স। তোমার অনার্স লাইফে কিছু কোর্স আছে বুঝে হোক না বুঝে হোক মুখস্থ করতে হয়, আর কিছু কোর্স আছে পুরোটাই বোঝার, আন্ডারস্ট্যান্ডিং। তার মধ্যে অন্যতম হচ্ছে স্পেকট্রোস্কোপি। এই স্পেকট্রোস্কোপির অনেকগুলো ক্লাসিফিকেশন আছে: ইউভি, আইআর, এনএমআর, রামান, ইএসআর, মাস। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাস মাস স্পেকট্রোমেট্রি। স্পেকট্রোমেট্রি, নট স্পেকট্রোস্কোপি। অন্য যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলোর সাথে স্পেকট্রোস্কোপি, যেমন ইউভি স্পেকট্রোস্কোপি, আইআর স্পেকট্রোস্কোপি, রামান স্পেকট্রোস্কোপি, এনএমআর স্পেকট্রোস্কোপি, ইএসআর স্পেকট্রোস্কোপি। বাট মাসের সাথে কি বলতে হবে? স্পেকট্রোমেট্রি। কেন আমরা বলবো? তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা ন্যাশনাল ইউনিভার্সিটির আছো, তোমরা চাইলে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারো। তো পার্থক্য হচ্ছে, আমরা যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি আমরা জাস্ট ল্যাঙ্গুয়েজগুলো পড়ি ইংলিশে, তুমি পড়ো বাংলায়, তুমি মাতৃভাষায় পড়ো। এটা তো আর ভালো বিষয়। ভালো মাতৃভাষা একটা জিনিস বোঝা, ওটা তো ভালো করে বোঝা যায় ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে, তাই না? তো সমস্যা নাই, তুমি কন্টিনিউ করো, উপকৃত হবা আশা করি। আমি তো বুঝাই দেবো বাংলায়, জাস্ট ল্যাঙ্গুয়েজগুলো ইংলিশ লিখবো, তোমরা সেটা বাংলায় লিখে ফেলো। আর তুমি পারলে একটা রেফারেন্স বই নাও, রেফারেন্স বই বাংলা আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো রেফারেন্স বই থেকে লিখে ফেলো, নোট করো। আর বোঝার ব্যাপারগুলো আমি বুঝাই দিতেছি। আর তোমরা যারা স্পেকট্রোস্কোপি নিয়ে ভিডিও চাইতেছিলা, তো তারই ধারাবাহিকতা আমি ফার্স্ট কী করলাম, এই মাস দিয়ে শুরু করলাম। আরও যেগুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে করবো। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এনএমআর। খুবই গুরুত্বপূর্ণ এক মজার ইন্টারেস্টিং একটা কোর্স এনএমআর। তো এটা নিয়ে ভিডিও করবো। যদি তোমরা 1 মান্থের মধ্যে আমার 1K সাবস্ক্রাইবার করে দিতে পারো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করো, ফ্রেন্ডদের মেনশন করো, যেখানে অনার্স লেভেলের কোর্সগুলো নিয়ে ভিডিও করা হচ্ছে। হ্যাঁ, ভালো করে বুঝাই পড়াইতেছি। তো দেখো, অনার্স লেভেলের টপিকগুলো নিয়ে ভিডিও করা একটু কিন্তু কষ্টসাধ্য, তাই না? ওই ইন্টারমিডিয়েট থেকে যেহেতু আমি একটু কষ্ট করতেছি, যদি তোমাদের থেকে আমি কোনো ইন্সপিরেশন না পাই, যদি চ্যানেল গ্রোথ না হয়, তাহলে আমার ইন্সপিরেশন কোত্থেকে আসবে, তাই না? তো তোমাদের নিয়ে আমার আরও কিছু কাজ করার ইচ্ছা আছে। যারা কেমিস্ট্রি নিয়ে কেরিয়ার করতে চাও, ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল বা গভর্নমেন্ট যে ইন্ডাস্ট্রিগুলো আছে, বিএসটিআই, বিসিআইসি, বিসিএসআইআর, পেট্রোবাংলা, তো সেইখানে যে কেমিস্ট্রি থেকে কোশ্চেনগুলো আসে সেগুলো কোত্থেকে আসে? অনার্স লেভেল তো হিউজ একটা টপিক, সবগুলো থেকে কোশ্চেন আসে না। কিছু ফান্ডামেন্টাল, কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, ওই পার্টগুলো থেকেই তারা কোশ্চেন করে। সেগুলো কোনগুলা? সেগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে প্লেলিস্ট বানাবো, ভিডিও করব, তোমাদের গাইডলাইনমূলক আলোচনা করব। যদি চ্যানেলটা গ্রোথ হয় তাহলেই তো আমার ইন্সপিরেশন আসবে, তাই না? তো ফ্রেন্ডদের সাথে একটু করো, শেয়ার করো। ওকে, তো আমরা শুরু করি। মাস স্পেকট্রোমেট্রি। কেন স্পেকট্রোমেট্রি বলা হয়, নট স্পেকট্রোস্কোপি? তার আগে তো আমাদের বুঝতে হবে স্পেকট্রোস্কোপি জিনিসটা কি। তো লেখো স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি স্পেকট্রোস্কোপি হচ্ছে, তুমি একটা বস্তু নিবা, ধরো এটা সেই বস্তু, মানে ম্যাটার, কম্পাউন্ড, স্যাম্পল, যাই তুমি বলো। আমি যে স্পিকের মধ্যে বুঝলাম এটা কি, এটা সেই ম্যাটার, এটা হচ্ছে ম্যাটার, যেটা না তুমি অ্যানালাইসিস করবা, এটা তোমার সেই ম্যাটার। এই ম্যাটারটা কীভাবে অ্যানালাইজ করবা? এর সাথে তুমি ইন্টারাকশন ঘটাবা লাইটের। লাইট এগুলো কি? লাইট, আলো। এই আলোর একটা সুন্দর নাম আছে। তোমরা যারা কেমিস্ট্রিতে পড়াশোনা করতেছ, স্পেকট্রোস্কোপি বা স্পেকট্রোমেট্রি, এটা কোথাকার? এটা কিন্তু অনার্সের 3rd ইয়ার বা 4th ইয়ারের কোর্স। যেহেতু তুমি 3rd ইয়ার বা 4th ইয়ারে পড়তেছ, তো এই লাইটের তো তুমি একটা নাম জানোই। এটার নাম কি? সেটার নাম হচ্ছে EMR। এই EMR মানে কি? EMR মানে হচ্ছে ইলেকট্রো, ই মানে ইলেকট্রো, এম মানে ম্যাগনেটিক, আর মানে কি? রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটা যদি আমি অন্য কালিতে লিখি তাহলে সুন্দর হয়। ই মানে ইলেকট্রো, এম মানে ম্যাগনেটিক, আর মানে রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন।
এই তুমি ম্যাটারের সাথে কি করলা, ইএমআর, লাইট, ইএমআর, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটার ইন্টারাকশন ঘটাইলা। তো তারপর কি হবে, এই লাইট এখান থেকে কিছু শোষণ করবে ম্যাটার, তারপর কিছু ইমিশন করে দিবে, অথবা সম্পূর্ণ শোষণ করবে, অথবা সম্পূর্ণ ইমিশন করে দিবে। অর্থাৎ এখান থেকে কি হবে, লাইট ইমিশন হবে। এই ইমিশন লাইট নিয়ে তুমি অ্যানালাইজ করে তার বস্তু সম্পর্কে কিছু একটা জানবা। এটা হচ্ছে কি স্পেকট্রোস্কোপি। অর্থাৎ যখন ইন্টারাকশন ঘটবে, ইন্টারাকশন ঘটবে, ইন্টারেকশন, ইন্টারেকশন কার সাথে, বিটুইন কার কার মধ্যে, কার কার মধ্যে, এখান থেকে দেখি ইন্টারেকশন, ইন্টারেকশন ইন্টারেকশন কার কার মধ্যে, বিটুইন ম্যাটার অ্যান্ড ইএমআর, ম্যাটার অ্যান্ড ইএমআর। তখন আমরা কি বলবো, সেটা হচ্ছে স্পেকট্রোস্কোপি, স্পেকট্রোস্কোপি। ঠিক আছে, এই ব্যাপারটাই এই মাস স্পেকট্রোমেট্রিটা আমি এইভাবে লিখলাম, MS মাস স্পেকট্রোমেট্রি। এই মাস স্পেকট্রোমেট্রির মধ্যে এই ম্যাটার আর কি বলে ইএমআর, এই দুটার মধ্যে কোনো প্রকার ইন্টারাকশন ঘটনা ঘটে না, এখানে ভিন্ন একটা কিছু ঘটে। অর্থাৎ মাসের মধ্যে কোনো কি নাই, মাসের মধ্যে কোনো লাইট নাই, মানে তুমি কোনো লাইটটাই ইউজ করবে না। এই লাইটের যে ব্যাপারটা, এটা ইউজ করা হয় না। ম্যাটার তো থাকে, ম্যাটার নিয়ে তুমি অ্যানালাইসিস করবা, বাট কোনো লাইট থাকে না। অর্থাৎ ইএমআর এটা ইউজ করা হয় না, তাই এটা স্পেকট্রোস্কোপি না, স্পেকট্রোমেট্রি। এখন আসো যে মাসে আসলে কি করা হয়, মাসে আসলে কি করা হয়। মাসে আসলে কি করা হয়, ধরো তোমার কাছে একটা পাত্র আছে, ধরো এটা তোমার কাছে একটা পাত্র, পাত্র হয়েছে, যা হয়েছে হয়েছে। এই পাত্রের মধ্যে কিছু গুটি গুটি কম্পাউন্ড আছে, কি আছে এটা তুমি জানো না, এটা কি কোন ধরনের কম্পাউন্ড, কি না কি কিচ্ছু জানো না। তাহলে যেটা সম্পর্কে তুমি জানো না, এটাই কি, এটা কি বলা হয় স্যাম্পল, এটা কি বলা হয়, এটা কি বলা হয় স্যাম্পল। স্যাম্পল, স্যাম্পল কি, যেটা হচ্ছে আননোন মলিকুল, যার সম্পর্কে তুমি জানো না। তো স্যাম্পলটা কি, স্যাম্পলটা হচ্ছে আননোন মলিকুল, আননোন মলিকুল, মলিকুল, মলিকুল। তো আননোন মলিকুল এটার কি বের করবা, আসলে এটা কি তুমি জানতে চাইতেছ, এটা কি তুমি জানতে চাইতেছ, তুমি জানো না কি, বাট জানতে চাই আসলে কি এটা। তো কিসের সাহায্যে বের করবা, এই মাসের সাহায্যে, মাস স্পেকট্রোমেট্রি। সাথে কীভাবে বের করা হয়, এই মাস স্পেকট্রোমেট্রিতে এই আননোন মলিকুলের মাস বের করা হয়, মলিকুলার মাস, ভর। ধরো তোমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটা কি জানো না, বাট তুমি কোনো একভাবে জেনে ফেললা এই বস্তু বা ম্যাটারের ভর হচ্ছে 18 গ্রাম। 18 গ্রাম কার ভর, 18 গ্রাম হচ্ছে পানির ভর, H2O। তাহলে ভর জানলে তুমি বলে দিতে পারতেছো কি। তারপর ধরো তোমার কাছে আরেকটা ভিন্ন ধরনের পদার্থ আছে, কম্পাউন্ড আছে, যা আছে আছে, ধরো একটা সিলিন্ডারে আছে, তো কোনোভাবে তুমি এটার ভর বের করে ফেললা, সেটা হচ্ছে 44 গ্রাম। তো এই 44 গ্রামের সাথে তুমি কি বলতে পারবা যে 44 গ্রাম এটা কার, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এইভাবে তুমি কিন্তু বলে দিতে পারতেছো মলিকুলার মাস জানলে। তো মাসে এইটাই করা হয়, এই আননোন মলিকুলের মাস বের করা হয়, মলিকুলার মাস। কি বের করা হয়, মলিকুলার মাস, মলিকুলার মাস। এই মলিকুলার মাস কি করা হয়, ডিটারমাইন করা হয়, মলিকুলার মাস
ডিটারমাইন করা হয়, এটা হচ্ছে মাস। তাহলে আমি যদি ল্যাঙ্গুয়েজ আকারে কি লিখবো, টু ডিটারমাইন কি কি ডিটারমাইন করবা, মলিকুলার মাস কার, অফ আননোন সলিউশন। কিভাবে, এই টু ডিটারমাইন মলিকুলার মাস অফ আননোন সলিউশন মাস স্পেকট্রোমেট্রি ইজ ইউজড। অর্থাৎ এটা করার জন্য কি হয়, মাস স্পেকট্রোমেট্রি, এম হচ্ছে মাস, এস তো হচ্ছে স্পেকট্রোমেট্রি, মাস স্পেকট্রোমেট্রি ইজ ইউজড। আশা করি তুমি মাস স্পেকট্রোমেট্রি নিয়ে কী করা হয় সেটা বুঝছো। এখন আসো মাস স্পেকট্রোমেট্রি ডেফিনেশন আসলো, তুমি তখন কী দিবা, ডেফিনেশনটা এখানে দাও, এম মাস, এস স্পেকট্রোমেট্রি। তো মাস স্পেকট্রোমেট্রির ডেফিনেশনটা কি, মাস স্পেকট্রোমেট্রি এটা হচ্ছে কি একটা অ্যানালিটিক্যাল টুল, অ্যানালাইটিক্যাল টুল। সেটাতে কী করা হয়, একটা টুল, সেটাতে কী করা হয়, মেজার করা হয়। অর্থাৎ ফর মেজারিং, MEASURING, মেজারিং, কী মেজার করা হয়, মাস। কিন্তু শুধু মাস না, সাথে চার্জ, অর্থাৎ মাস টু চার্জ। কেমনি করা হয় দেখাবো, মাস টু চার্জ রেশিও, মাস টু চার্জ রেশিও কার, অফ মলিকুল। তবে মলিকুল একটা হইতে পারে, একাধিক হইতে পারে মলিকুল। সেই মলিকুল কোথায় থাকে, স্যাম্পল থাকে, প্রেজেন্ট ইন এ স্যাম্পল, বুঝে বুঝে পড়ো, ল্যাঙ্গুয়েজ এমনি বুঝতে যাবে, প্রেজেন্ট ইন এ স্যাম্পল। আমি তো ল্যাঙ্গুয়েজের বাংলাটাও বলেইতাছি, প্রেজেন্ট ইন এ স্যাম্পল। অর্থাৎ মাসে এই যে তোমার মলিকুলার মাস যে ডিটারমাইন করা হয়, মলিকুলার মাস ডিটারমাইন করে সেটা কী হবে, M/Z, এমতে কি, এমতে হচ্ছে মাস, এমতে কি মাস, আর জেডতে কি চার্জ। তবে কিছু কিছু বইয়ে এই জেডের পরিবর্তে ইউজ করা। আমি যা পড়াবো রেফারেন্স বুক, সেটা কোনটা, পাবিয়া, সুন্দর একটা বই স্পেকট্রোস্কোপির জন্য, সেটাতেই পড়াবো, বুঝছো। তো তুলে নাও, তারপর আমরা মাস স্পেকট্রোমেট্রির প্রিন্সিপাল পড়াবো। তো এখন আসো প্রিন্সিপাল নিয়ে আমি লিখবো আর বোঝাবো, ওকে। তো প্রথমত তোমার কি করা হয়, স্যাম্পল নেওয়া হয়, মানে স্যাম্পল বলতে কি, মলিকিউল বা স্যাম্পল বলতে পারো। তবে স্যাম্পলটাকে অবশ্যই গ্যাসিয়াস স্টেটে নেওয়া হয়। অর্থাৎ এটা কোন অবস্থায়, এটা গ্যাসিয়াস, মাথায় রেখো, গ্যাসিয়াস। দেন কি করা হয়, এই মলিকিউলে একটা হচ্ছে হাই এনার্জি ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় বোম্বার্ডমেন্ট করার জন্য, বুঝছো। এবং এই ঘটনাটা লো প্রেশারের মধ্যে করা হয়। তাহলে লেখো, আন্ডার লো প্রেশার, আন্ডার লো প্রেশার বোম্বার্ডমেন্ট, কার সাথে বোম্বার্ডমেন্ট, এই যে মলিকুলটারে বোম্বার্ডমেন্ট করা হয় কার সাথে, উইথ হাই এনার্জি ইলেকট্রন। একটা ইলেকট্রনের মধ্যে হাই এনার্জি আছে, খুব স্পিড এনার্জি নিয়ে আসতে আছে, ওই ইলেকট্রনের সাথে এই মলিকুলের বোম্বার্ডমেন্ট করা হয়। ফলে কি হয়, এই মলিকুলটা তার মধ্যে থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। অর্থাৎ মলিকিউল ইজেক্ট এ ইলেকট্রন, ইজেক্ট এন হবে, তাই না, ইজেক্ট এন ইলেকট্রন। যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে, মলিকিউল কিসে কনভার্ট হয়ে যাবে, পজিটিভ আয়নে, তাই না। মলিকিউল কনভার্ট ইন্টু পজিটিভ আয়ন, ইন্টু কনভার্টেড, তাই না। মলিকিউল ইজেক্টেড and converted into positive ions.
এই ঘটনাটা তোমার আমি একটু কি করি আর একটু ভালো করে বোঝাই। ধরো তোমার কাছে মলিকিউল আছে, এটা ধরো তোমার কাছে মলিকিউল এম, এটা কি মলিকিউল, এটা হচ্ছে মলিকিউল। আচ্ছা, এই মলিকিউলে তুমি একটা ইলেকট্রন ভীম, এটা ধরো ইলেকট্রন যার মধ্যে হাই এনার্জি আছে, সেটা কি করবা, এটা ফোর্স দিয়া একটা এনার্জি দিয়া এর মধ্যে বোম্বার্ডমেন্ট করবা, ফলে এই মলিকিউলের মধ্যে যে ইলেকট্রন আছে সেখান থেকে একটা ইলেকট্রন ছিটকে যাবে, অর্থাৎ একটা ইলেকট্রন। আমি মলিকিউল ইলেকট্রনটা এভাবে বুঝাইলাম, এই যে ধরো এইভাবে কালো কালি দিয়া, এটা কার ইলেকট্রন, মলিকুলার ইলেকট্রন বের হয়ে গেল, কার ধাক্কা, ওই যে ইলেকট্রন দিলাম ওই ইলেকট্রন এই মলিকুলার একটা ইলেকট্রন বের করে ফেললো, ওই ইলেকট্রনটা কী হবে, ওটাও বের হয়ে যাবে, ওটা তার মতো চলে যাবে। তাহলে কী ব্যাপারটা হইলো দেখো, ব্যাপার যেটা ঘটলো এই ঘটনা ঘটবে, এই যে মলিকিউল এটা লিখলাম, সে কটা ইলেকট্রন হারিয়েছে, একটা, তাই সে কি, তাই সে পজিটিভ, শুধু পজিটিভ না, এখানে একটা ফুটা দিবা ফ্রি রেডিক্যালের মতো, এবং এটা ফ্রি রেডিক্যাল কেন দেখো, ধরো তোমার কাছে এটা এই মলিকুলের মধ্যে এই যে কার্বন আছে, সেই কার্বনের সাথে কি এইভাবে বোঝাই, ধরো এটা মলিকিউল এখানে দুইটা ইলেকট্রন আছে তাই না, সব ইলেকট্রন জোরে জোরে থাকে না, যখন একটা ইলেকট্রন এসে কী করবে, ধাক্কা দিবে, ইলেকট্রন বের হয়ে গেল না, বের হয়ে গেলো, আরেকটা কিন্তু রয়ে গেল, ওই যে একটা ইলেকট্রন, আর এই যে একটা বের হয়ে গেছে তার জন্য কি পজিটিভ, পুরোপুরি পজিটিভ কখন দিতে পারবা, পুরোপুরি পজিটিভ তখন দিতে পারবা যখন একটা মলিকুল থেকে দুইটা ইলেকট্রন বের হয়ে যায়, দুইটা বের হলে পুরোপুরি পজিটিভ, আরেকটা বের হলে ওয়ান পজিটিভ ওয়ান ফ্রি রেডিক্যাল মনে যা থাকে। তাহলে এইটার নাম কি বলবো, এটার নাম বলবো এটা একটা পজিটিভ আয়ন, এটা কি পজিটিভ আয়ন্স, তবে পুরোপুরি না, সাথে কি উইথ আনপেয়ার্ড ইলেকট্রন, এটা হচ্ছে এইভাবে লিখি পজিটিভ, এইটা হচ্ছে পজিটিভ আয়ন, তবে কেমন পজিটিভ, একটা ইলেকট্রন সে ধারণ করে উইথ ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন, একটা ইলেকট্রন তার মধ্যে রয়ে গেছে তাই না। আর দেখো তো এই যে এখানে তারপর প্লাস দেখে লিখবা, প্লাস দিয়ে লিখবো দুইটা ইলেকট্রন, টু ইলেকট্রন, কেন টু ইলেকট্রন, একটা হচ্ছে যেটা তুমি বোম্বার্ডমেন্ট করছো, ওই যে বোম্বার্ডমেন্ট করলা ওটাতে বের হয়ে গেছে, আরেকটা কি মলিকিউল থেকে বের হয়েছে, এই হচ্ছে দুইটা, ঠিক আছে, এই করা হইলো, তারপর কি করা হবে, তো এই যে দেখো মলিকিউল আফটার লস ওয়ান ইলেকট্রন, এটা লেখো আফটার লস, মলিকিউল আফটার লস ওয়ান ইলেকট্রন, তারপর যে পজিটিভ আয়ন উইথ ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন কনভার্ট হয়, এটার একটা নাম আছে, এটার নাম কি, এই যে এটার নাম হচ্ছে রেডিক্যাল ক্যাটায়ন, এর নাম কি রেডিক্যাল ক্যাটায়ন, তাই না, যে রেডিক্যাল ফ্রি রেডিক্যাল আবার ক্যাটায়নও রেডিক্যাল ক্যাটায়ন, এটার নাম কি, এটা আর নাম আছে মলিকুলার আয়ন, মলিকিউল থেকে ফার্স্টে যে আয়নটা সৃষ্টি হইলো সেটা হচ্ছে কি মলিকুলার আয়ন, বা এটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় প্যারেন্ট আয়ন, কি আয়ন, প্যারেন্ট আয়ন, প্যারেন্ট আয়ন, এইগুলা তোমার বলা হয় মলিকুলার আয়ন, রেডিক্যাল ক্যাটায়ন বা প্যারেন্ট আয়ন, বুঝছো। এই যে প্যারেন্ট আয়ন বা মলিকুলার আয়ন এটা হচ্ছে হাইলি আনস্টেবল, কেন, ফ্রি রেডিক্যাল থাকলে হাইলি আনস্টেবল হয় না, এটা হাইলি আনস্টেবল, যেহেতু এটা হাইলি আনস্টেবল সেটা স্টেবল না, মানে এটা এই অবস্থা থাকবে না, এরপর একটা ঘটনা ঘটবে, সেটা কি, এটা ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, মানে এটা ভাঙতে থাকবে, বিশেষের মতো কি বলে হচ্ছে এইগুলো আছে না নিউক্লিয়ার ফিউশন, যে নিউক্লিয়ার বিক্রিয়াগুলা, যে একটা ভাঙার পর আরও ভাঙতে থাকে এরকম ভাঙা শুরু করবে, বুঝছো। তো এটা লেখো, এটা কেমনি লিখবা, এই যে মলিকুলার আয়ন বা রেডিক্যাল ক্যাটায়ন বা প্যারেন্ট আয়ন, এটা হচ্ছে কি হাইলি আনস্টেবল, মানে খুবই অস্থিতিশীল, কেন, বাইরে থেকে সাউন্ড আসতেছে, একটু কষ্ট করে নেগলেক্ট করো,
highly unstable due to having অর্থাৎ এর মধ্যে প্রচুর এনার্জি থাকে। আমরা জানি এনার্জি থাকলে সেটা হাইলি আনস্টেবল। যত বেশি এনার্জি তত বেশি আনস্টেবল, যত এনার্জি কম তত স্টেবল। তাহলে এটা আনস্টেবল কেন? কারণ তার মধ্যে কি আছে? ডিউ টু হ্যাভিং হায়ার এক্সাইটেশন এনার্জি, হায়ার এক্সাইটেশন এনার্জি, এক্সাইটেশন এনার্জি। লাইনটা বেঁকে গেল। highly unstable due to having কিসের জন্য? থাকার জন্য। কি থাকার জন্য? হায়ার এক্সাইটেশন এনার্জি, হায়ার এক্সাইটেশন এনার্জি। যেহেতু এর মধ্যে প্রচুর এনার্জি, তাই সে স্টেবল না, সে কি হয়ে যাবে? ভেঙে যাবে। অর্থাৎ অ্যান্ডসো তাই দিস আয়ন, দিস অ্যান্ডসো তাই দিস আয়ন, এই আয়ন কি হবে? ইজ ফ্র্যাগমেন্টেড, ভেঙে যাবে, ফ্র্যাগমেন্টেড ভেঙে যাবে, ফ্র্যাগমেন্ট হয়ে যাবে কিসে? ইনটু স্মল আয়ন, ইনটু স্মল আয়নস। যেহেতু স্মল আয়নে পরিণত হয়, এটা সে কীভাবে স্মল আয়নে পরিণত হয়? ওই যে তার মধ্যে এনার্জি আছে, যেটার কারণে সে আনস্টেবল, সেই এনার্জিটা ছেড়ে দিবে বাই রিলিজিং ইটস এক্সাইটেশন এনার্জি, এই এক্সাইটেশন এনার্জিটা ছাড়ার মাধ্যমে। ওকে, তারপর কি ঘটনা ঘটবে? এই যে তোমার মানে এটা আমি ফিগার মাধ্যমে বুঝিয়ে দিব। অর্থাৎ এই তোমার মলিকুলার যে আয়নটা রেডিক্যাল ক্যাটায়ন, এটা কি হয়ে যাবে? ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, অর্থাৎ ভেঙে যাবে। ভেঙে একাধিক আয়নে কি হবে? কনভার্ট হবে। ধরো এই আয়নগুলো কি এইভাবে দেখাই, এ প্লাস, বি প্লাস, সাদা আরেকটা হইলো সি প্লাস, এরকম হইলো। এই যে এ প্লাস, বি প্লাস, সি প্লাস, এটা কোত্থেকে আসছে? এই যে এটা থেকে, এটা ভেঙে সৃষ্টি হয়েছে। এগুলো যাবার একসাথে করো, এটাই পাবা। এটা ভেঙে এটা সৃষ্টি হয়েছে। এইগুলার কি বলা হয়? ফ্র্যাগমেন্ট আয়ন, ফ্র্যাগমেন্ট আয়ন, ফ্র্যাগমেন্ট আয়ন। এটার আরেকটা নাম হচ্ছে ডটার আয়ন, ডটার আয়ন। কেন ডটার আয়ন? কারণ এইটার নাম কি? প্যারেন্ট আয়ন। প্যারেন্ট থেকে যেটা সৃষ্টি হয় সেটার কি বলা হয়? ডটার না? এটা প্যারেন্ট আয়ন। আর এটা থেকে ভেঙে যে সৃষ্টি হইলে সেটা কি বলা হয়? ডটার আয়ন। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, প্যারেন্ট আয়ন কি, ডটার আয়ন কি, তাই না? তারপর কি করা হয়? এরপর তোমার এই যে তোমার কি হইলো? এম, যেটা হচ্ছে প্যারেন্ট আয়ন। তারপর কি? এ প্লাস, বি প্লাস, সি, ফ্র্যাগমেন্ট আয়ন বা ডটার আয়ন। এইগুলা তোমার রেকর্ড করা হয়। ইস বা ইস না দিয়ে গেট দেই, গেট রেকর্ডেড, রেকর্ডেড or detect, get detected, and then রেকর্ড করা হয়। তারপর কি করা হয়? তারপর করা হয় অ্যানালাইজড, কোথায় করা হয় এগুলা? ইন ম্যাস স্পেকট্রোমিটার, এমএস দিয়ে দিই, স্পেকট্রোমিটার, এমএস। রেকর্ড করা হয়, অ্যানালাইজ করা, ঠিক আছে? মানে কেমনে? অর্থাৎ যে অ্যানালাইজ, ডিটেক্ট করার পর এগুলা, এই যে আয়নগুলা একটা ডিটেক্টরের সাহায্যে ডিটেক্ট করা হইলো যে এই আয়ন সৃষ্টি হইলো। একটা ডিটেক্টর আছে, সেই ডিটেক্টর কী করে? এই যে আয়নগুলো সৃষ্টি হচ্ছে সেটা ডিটেক্ট করে। ডিটেক্ট করার পর অ্যানালাইজড করে। সেটা কীভাবে? একটা গ্রাফ কম্পিউটারে শো করে। তো এটা কেমনে লিখবা দেন কম্পিউটার
কম্পিউটার কম্পিউটার শো কম্পিউটার শো করে কি শো করে এই যে আয়নগুলো জাস্ট আছে আয়নের একটা গ্রাফ কম্পিউটার শো দেয়ার স্পেকট্রাম স্পেকট্রাম নি ম্যাস স্পেকট্রাম কি লিখছি স্পেকট্রাম দেয়ার স্পেকট্রাম দেয়ার স্পেকট্রাম সেই স্পেকট্রামটা কি হুইচ ইজ দা সেটা কি সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হুইচ ইজ দা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিসের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ m/z রেশিও এই m/z কি এটা একটু বর্ণনা করে ব্র্যাকেটে লিখে দিয়েছে m মানে মাস বা ম্যাস আমি যদি ম্যাস বলে ফেলি অন্য অভিনয় না কেউ ম্যাস বলে কেউ মাস বলে কোনোটাই ভুল না দুইটাই সঠিক যে বলতে পারে মাস কার মাস অফ এই যে মলিকুলার আয়ন আর ফ্র্যাগমেন্ট আয়ন এই দুইটার মলিকুলার অ্যান্ড ফ্র্যাগমেন্ট আয়ন মাস তারপর কি জেড টু চার্জ টু জেড মানে চার্জ আর রেশিও মানে রেশিও ব্যাকেটে লিখলাম অর্থাৎ m/z নেওয়া হয় এককে আর এককে কি করা হয় রিলেটিভ অ্যাবান্ডেন্স নেওয়া হয় তাহলে কি লিখবা ভার্সেস গ্রাফ তো তাই এক্স অক্ষ একটা জিনিস ওয়াই অক্ষ একটা জিনিস তাই না তাই ভার্সেস রিলেটিভ অ্যাবান্ডেন্স এই আয়নগুলার কোনটার পরিমাণ বেশি কোনটার পরিমাণ কম অ্যাবান্ডেন্সিটি উপস্থিতি সেটা রিলেটিভ অ্যাবান্ডেন্স দেন এই গ্রাফটার কি বলা হবো ম্যাস স্পেকট্রোমিটার ম্যাস স্পেকট্রাম এটার বলা হয় ম্যাস স্পেকট্রাম গ্রাফটা কেমন তোমাদের দেখাই ওকে এই একটা অক্ষ থাকবে আর এই অক্ষর একটা অক্ষ থাকবে ওকে এই অক্ষ বরাবর এই যে ওয়াই অক্ষ যেটা আমরা বলি এই দিক বরাবর তো মনে হয় রিলেটিভ অ্যাবান্ডেন্স কি না হয় রিলেটিভ একটু করে লিখি রিলেটিভ অ্যাবান্ডেন্স কি সেটা বলতেছি রিলেটিভ অ্যাবান্ডেন্স কি আবার বলতেছি ওই অক্ষ বরাবর হয় রিলেটিভ অ্যাবান্ডেন্স আর এই অক্ষ বরাবর হয় m/z দেখো বুঝো তোমার কি প্রথমে মানে এই m/z কার এমটা কার আয়নের এখানে যা কিছু হয় সব আয়ন মলিকুলের কোনো কিছু ডিটেক্ট করা হয় না ডিটেক্টর জাস্ট কি ডিটেক্ট করে আয়ন ডিটেক্ট করে তাহলে এম টাকার আয়নের জেড টাকার আয়নের দেখো জেড মানে চার্জ নর্মাল দেখো তো কয়টা চার্জ হয়েছে যে প্লাস কয়টা প্লাস একটা কয়টা প্লাস একটা কয়টা প্লাস একটা কয়টা প্লাস একটা অর্থাৎ চার্জ নর্মালি কত হয় 1 হয় তাহলে দেখো m/z জেটের মান কত 1 জেটের মান কত 1 দেখলে না প্রত্যেকটাতে একটা করে চার্জ সৃষ্টি হয় তাহলে নর্মালি জেড কি হয় 1 তাহলে m/z মানে কি m/z মানে m/e m/z সমান কি m/z মানে m/e বুঝছো এই হলো কথা তো দেখো তুমি বলো কোনটার মাস সবথেকে বেশি হবে এইটার প্যারেন্টের নাকি ডটারগুলার অবশ্যই প্যারেন্টের কারণ মলিকিউল থেকে একটা ইলেকট্রন সরে গেল ইলেকট্রনের ভর তো আমরা জানি নেগলেক্ট করি ইলেকট্রনের ভর আমরা কি করি না কাউন্ট করি না মলিকুলার মাসে ইলেকট্রনের ভর কাউন্ট করি না প্রোটন আর নিউট্রনের মাসটা কাউন্ট করি তো ইলেকট্রনটা হরে মানে বের হয়ে গেল ইলেকট্রন বের হলে কি এই মলিকুলার যে ম্যাস আর মলিকুলার আয়নের যে ম্যাস দুইটা তো সেম এই ম্যাস মলিকুলার যে আয়ন সেটা ভেঙেই তো আবার কী হইতেছে ফ্র্যাগমেন্ট আয়ন হইতেছে তাহলে কার ভর বেশি হবে এটা না এটা ভেঙে এইগুলা আবার এগুলো যে একসাথে করি তাহলে এইটা তাহলে এইগুলা মিলা হচ্ছে এটা তাহলে এটার ভর সব থেকে বেশি তাহলে এই যে গ্রাফ যত তুমি যাইতেছ ম্যাস বাড়তেছে তাহলে সব থেকে ডানে কি হবে ডানে হবে এই যে মলিকুলার আয়নের যে পিকটা তুমি কেমন পাবা এই যে এরকম পাবা দেখো আমি যে এরকম করে দিলাম এই দিলাম এরকম একটা রেখা পাবা একটা আয়নের জন্য একটা রেখা ওকে একটা আয়নের জন্য একটা রেখা তারপরে এই পাশে তুমি পাবা এই পাশে কোনগুলা
এই পাশে মানে কি, এই পাশে হচ্ছে ম্যাস কম। ম্যাস কার কম হবে? ফ্র্যাগমেন্ট আয়ন। যেটার কম সেটা সব থেকে এইদিকে, যেটার রেগুলার বেশি সেটা এদিকে। ধরে নাও এদের মধ্যে ধরো এটার ম্যাচটা বেশি বি আর সি থেকে, তাহলে এটা কোথায় পাবা? এটা তুমি ধরো পাবা এইখানে, এটা ধরো এইখানে পাবা, এটা ধরো এ, এটা ধরো এ। তারপর কি পাবা? তারপর ধরো বি পাইলা, বি তারপরে হচ্ছে ম্যাচটা একটু বেশি কার তুলনায়? সি এর তুলনায়। তাহলে বিটা ধরো তুমি পাইলে কোথায়? বিটা ধরো তুমি পাইলে এইখানে, এটা অন্য করে দিই। বিটা ধরো তুমি পেলে এই যে এইখানে, এইটা হচ্ছে বি, এত বড় পাইলা। তারপর কি পাবা? সি পাবা। সিটা ধরো যে এটা সব থেকে কম, যেটার ম্যাচ, এটা আরেকটু উপরে উঠাই দিই, এটা আরেকটু উপরে উঠাই। কথা হইল দেখো, এটা এইভাবে দিই, একটু বড় দিই, এটা আরেকটু উঁচা দিই, এটা আমার মতো করে দিলাম, কোনো সমস্যা নেই। এটা একদম, এটা একটু খাটো করি, আচ্ছা এরকম দিলাম। দেখো কথা হইলো সবার ডানে যেটা, সবার ডানে সেটা কার? যার ম্যাস সব থেকে বেশি। ম্যাস কার বেশি? মলিকুলার আয়ন। তাই মলিকুলার আয়নকে হেভিয়েস্ট আয়ন বলা হয়। তো এই যে মলিকুলার আয়নের জন্য যেই পিকটা পাইলা, এটারে বলা হয় মলিকুলার আয়ন পিক। মলিকুলার আয়ন পিক, মলিকুলার আয়ন পিক। তাহলে সবার ডানে যে পিকটা পাবা সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মলিকুলার আয়ন পিক, বুঝছো? তারপরে এদের মধ্যে যত গ্রাফ আছে সবার থেকে লম্বা যেটা, লম্বা, সব থেকে লম্বা, এটাকে বলা হয় বেস পিক। এটা কি বলা হয়? বেস পিক। বেস। লম্বা মানে বুঝলাম না, লম্বা মানে বুঝবা না কেন? অর্থাৎ রিলেটিভ অ্যাবান্ডেন্স যার সব থেকে বেশি, এদিক বরাবর কি রিলেটিভ অ্যাবান্ডেন্স না? তাহলে রিলেটিভ অ্যাবান্ডেন্স মানে যত পরিচিত আছে রিলেটিভ অ্যাবান্ডেন্স, তাহলে রিলেটিভ অ্যাবান্ডেন্স যত বেশি যেটার, সেটা কি? বেস পিক। রিলেটিভ অ্যাবান্ডেন্স মানে অর্থাৎ যেটার উপস্থিতি সব থেকে বেশি। ধরো আমি তোমাকে বললাম যে 100 জন, কি বলবো, ধরো তুমি ঝালমুড়ি বানাইছো, ঝালমুড়ির মধ্যে কি আছে? কাঁচামরিচের টুকরা আছে, তারপর হচ্ছে চানাচুর আছে, মুড়ি আছে। এইগুলোর মধ্যে সব থেকে কোনটার পরিমাণ বেশি? মুড়ির দানাটার উপস্থিতি বেশি না? তো ওটাই কি? তাহলে মুড়ির রিলেটিভ অ্যাবান্ডেন্স সব থেকে বেশি। তো মলিকুলার আয়ন, ফ্র্যাগমেন্ট আয়ন, এইগুলোর মধ্যে সব থেকে উপস্থিতির কোনটা বেশি, কোনটা বেশি প্রেজেন্ট থাকে, সেটা রিলেটিভ অ্যাবান্ডেন্স বেশি। ওটা কি করবে? লম্বা পিক দেখাবে। আচ্ছা তাহলে কোনটা বেশি হবে? অর্থাৎ মলিকুলার আয়ন, ফ্র্যাগমেন্ট আয়ন, এদের মধ্যে যেটা বেশি স্টেবল, মানে যে বেশি স্টেবল সেটাই কি? সেটার উপস্থিতি বেশি থাকবে। আর ওইটার জন্য আমরা কী পাবো? লম্বা পিক পাবো। হইতে পারে এই মলিকুলার, যে মলিকুল আয়ন এইটাই সব থেকে স্টেবল, তাহলে তুমি এটা কী পাবা? সব থেকে লম্বা পিক পাবা। আবার হইতে পারে ফ্র্যাগমেন্ট আয়ন থেকে তুমি স্টেবল একটা আয়ন পাবা, সেটা কি? ওই লম্বা পিক পাবা। অর্থাৎ যেটা বেশি স্টেবল সেটাই কি? সেটা হচ্ছে বেস পিক। তাহলে বেস পিক কার জন্য? স্টেবল আয়নের জন্য পাবা। তাই স্টেবল আয়ন মলিকুলার আয়ন হতে পারে না? হইতে পারে। তাই মাঝে মাঝে বেস পিক আর মলিকুলার আয়ন পিক সেম হয়ে যেতে পারে, আর মাঝে মাঝে ভিন্ন হতে পারে। তাহলে মলিকুলার আয়ন পিক কার জন্য পাবা? মলিকুলার আয়ন পিক পাবা তুমি হচ্ছে, মলিকুলার আয়ন পিক পাবা কার জন্য? হেভিয়েস্ট আয়ন, মলিকুলার আয়ন যেটার বর সব থেকে বেশি। হেভিয়েস্ট আয়ন, হেভিয়েস্ট আয়ন কার বেশি? বানান মিষ্টি হইলে একটু ইয়া করো, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখো। এইদিকে যাইতেছ মানে কি? ম্যাচ বেশি না? ম্যাচ কার বেশি হবে? যেটা শুরুতে সৃষ্টি হয়। এই তো কথাবার্তা, বুঝছো? এটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল একটা স্ক্রিনশট দাও, আমি তারপর তোমাদের ডেফিনেশন লিখে দিই। বেস পিক, মলিকুলার অ্যান্ড পিক, এগুলো ডেফিনেশন। লইছে, আমরা একটু মুছে দিই। আসো প্রথমে মলিকুলার আয়ন পিকের ডেফিনেশন। মলিকুলার, এগুলো সম্পূর্ণ বোঝার, বুঝছো? বুঝলে অনেক ভালো লাগবে। মলিকুলার আয়ন পিক
মলিকুলার আয়ন পিক। তাহলে মলিকুলার আয়ন পিক, পিক কোথায় পাও? পিক পাও তুমি যে স্পেকট্রামে, তাই না? তাহলে লিখবো ইন ম্যাস স্পেকট্রাম, ইন ম্যাস স্পেকট্রাম, ইন ম্যাস স্পেকট্রাম দ্য পিক, দ্য পিক, দ্য পিক রিপ্রেজেন্ট, অর্থাৎ এখানে অনেকগুলো স্পেকট্রামে অনেকগুলো পিক আছে না? হ্যাঁ, এদের মধ্যে যে পিকটা রিপ্রেজেন্ট করে, কি রিপ্রেজেন্ট করে? মলিকুলার আয়নকে রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্ট কাকে রিপ্রেজেন্ট করে? মলিকুলার আয়ন, অথবা আমরা কি বলতে পারি? হেভিয়েস্ট আয়ন, তাই না? বানানটা কি হচ্ছে? হেভিয়েস্ট। হ্যাঁ, হেভিয়েস্ট বানানো হচ্ছে HEAVIEST, হেভিয়েস্ট, হেভিয়েস্ট, হেভিয়েস্ট আয়ন। হেভিয়েস্ট মানে সব থেকে ভর কার বেশি? সব থেকে ভর তো মলিকুলার আয়নেরই বেশি, তাই না? অর্থাৎ যেই পিকটা তোমার মলিকুলার আয়ন বা হেভিয়েস্ট আয়নকে রিপ্রেজেন্ট করবে সেটাই কি? সেটা হচ্ছে মলিকুলার আয়ন। দেখো মলিকুলার আয়ন পিকটা তুমি কোথায় পেয়েছো? সব থেকে ডানে। তাহলে লিখবা, এটা একটা পয়েন্ট দিলাম, আর একটা পয়েন্ট দিতে পারি ইন রাইট, ডানে। ডানে কি? M/Z, M/Z, M মানে ম্যাস, Z মানে চার্জ। কিছু বইয়ে Z রে ই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। M/Z রেশিও, এটা মানে N না, কিন্তু এটা মানে R, আমার এটা হচ্ছে R। M/Z রেশিও ইজ হাই। তাহলে সবার ডানে, স্পেকট্রামের সবার ডানে M/Z রেশিও ইজ হাই। এটাই কি করে? এটাই তোমার শো করে মলিকুলার আয়ন পিক। অর্থাৎ এটা তোমার কি করে? কারে শো করে? মলিকুলার আয়ন পিক। এটাই তোমার শো করে মলিকুলার আয়ন পিককে। এই মলিকুলার আয়ন পিক এটা আবার কি হইতে পারে বলছিলাম? এটা বেস পিক হতেও পারে, নাও পারে। তাহলে কি লিখবা? ইট ক্যান বি বেস পিক অর নট। অর্থাৎ এটা বেস পিক হতে পারে, নাও পারে। ইট ক্যান বি বেস পিক, এটা বেস পিক হতেও পারে অর না হতে পারে, অর নট, তাই না? বেস পিক হবে যদি এই মলিকুলার আয়নটাই সব থেকে স্টেবল হয়, এটা রিলেটিভ অ্যাভারেন্স সব থেকে বেশি হয়, তাহলে এটা কি হয়ে যাবে? সবার দিকে খাড়া হলে কি? বেস পিক। এখন আসো মলিকুলার আয়ন পিক তো বুঝলা, তারপর আসো তোমার হচ্ছে বেস পিকের ডেফিনেশন বুঝে দিতেছি। ডেফিনেশনটা জাস্ট লিখে দিব, লেখো বেস পিক। বেস পিক কি? যার রিলেটিভ অ্যাভারেন্স সব থেকে বেশি, মানে যেটা সব থেকে লম্বা। বাংলায় প্রথমে লিখে রাখো, যার রিলেটিভ অ্যাভারেন্স। এটা কেমনে লিখবা? আমি এবার লিখলাম আর রিলেটিভ অ্যাভারেন্স সবচেয়ে বেশি, এক কথায় লিখে দিলাম। আর ইংলিশে কি লিখবা? দ্য পিক লিখবা। দ্য পিক অর্থাৎ কোন পিকটা? যে আগের মতো ইন ম্যাসেজ স্পেকট্রাম দ্য পিক
কোন পিকটা বেস স্পেকট্রাম হবে? যেটা রিপ্রেজেন্ট করবে প্রথমে লিখি যে পিকটার রিলেটিভ অ্যাবান্ডেন্স সবথেকে বেশি লিখবা দ্য পিক হুইচ হ্যাজ দ্য হাইস্ট রিলেটিভ অ্যাবান্ডেন্স, হাইস্ট HIEGA হাইস্ট রিলেটিভ অ্যাবান্ডেন্স, অর্থাৎ যার রিলেটিভ অ্যাবান্ডেন্স সবথেকে বেশি। অথবা আরেকভাবে লিখতে পারো দ্য পিক, যেটা কি করে, যেটা তোমার রিপ্রেজেন্ট করে, কার রিপ্রেজেন্ট করে, ওই আয়নকে যেটা সব থেকে কমন, যার উপস্থিতি সব থেকে বেশি, মানে অ্যাবান্ডেন্স সব থেকে বেশি। দ্য পিক রিপ্রেজেন্ট দ্য আয়ন, কোন আয়ন? দ্য মোস্ট কমন and abundance ion এবং এই আয়নটা কি লিখে রাখতে হবে ব্র্যাকেটে, মোস্ট স্টেবল আয়ন। ওকে, হুইচ ইজ দা, মানে এই আয়নটার কি, ইজ দা অর্থাৎ যেটি হচ্ছে মোস্ট ইন্টেন্স, মানে সব থেকে ইন্টেন্সিটি বেশি মানে কি, যেটা লম্বা। হুইচ ইজ দা যেটা হচ্ছে মোস্ট ইন্টেন্স বা ইনটেন্স, এসিএনসি বানানো বলে একটু নেগলেক্ট করো। ইন্টেন্সের জায়গায় তুমি আরেকটা কি বলতে পারো, টলেস্ট। ইন্টেন্স বা টলেস্ট মানে লম্বা, টলেস্ট পিক। এই হচ্ছে তোমার কি মলিকুলার আয়ন পিক আর বেস পিকের ডেফিনেশন। একটা স্ক্রিনশট দাও। ঠিক আছে, তারপর আমরা কি পড়বো, মানে আরো কিছু আমাদের এই পিক বা আয়ন সম্পর্কে, আরো কিছু আয়ন আছে, আরো কিছু পিক আছে, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। সেগুলো কি এটা মুছে দিই। সেইগুলা কি এখানে লিখে দেই। আমাদের পড়তে হবে আইসোটোপিক পিক, খুবই ইম্পর্টেন্ট। এখনই পড়ে দেবো না, কারণ একটাই আছে, সিকোয়েন্স আছে। আমি যে সিকোয়েন্স আগাইতেছি ওই সিকোয়েন্স আগাও। আইসোটোপিক পিক, কি পিক আছে? আইসোটোপিক পিক। এরপর আমরা যেই পড়লাম মলিকুলার আয়ন পড়লাম, তাই না? কি বেসিক আলোচনা, মলিকুলার আয়ন। এটা কি বলা হয়? প্যারেন্ট আয়ন। এটা আমরা কি পড়ছি, যেভাবে লিখে ওই নোট করো, এটা আমাদের পড়া হয়েছে। তারপর কি ফ্র্যাগমেন্ট আয়ন। এগুলো তোমার মানে ডেফিনেশন দেয়, সংজ্ঞা দেয়, যেগুলো সংজ্ঞা দিবে সেগুলো লিখে দিতেছি। ফ্র্যাগমেন্ট আয়ন বা কি ডটার আয়ন, এই দুইটা আমাদের পড়া হয়েছে। তারপর হচ্ছে মেটাস্টেবল আয়ন, তাই না? মেটাস্টেবল আয়ন বা মেটাস্টেবল আয়ন পিক। মেটাস্টেবল খুবই গুরুত্বপূর্ণ। মেটাস্টেবল আয়ন, তারপর কি মেটাস্টেবল আয়ন পিক। যেমন মলিকুলার আয়ন পিক এরকম, মেটাস্টেবল আয়ন পিক। তারপর হচ্ছে কোয়াসি মলিকুলার আয়ন। এই কয়টা আয়ন আর পিক সম্বলিত কিছু কথাবার্তা, এগুলো লিখে দিলাম। আয়ন অ্যান্ড পিক, এইগুলা ডেফিনিশন তোমার পড়তে হবে। এদের মধ্যে আমরা কি পড়ছি? আমরা শুধু দুইটা পড়ছি, এক মলিকুলার আয়ন এটা বললাম, আর ফ্র্যাগমেন্ট আয়ন এটা বললাম। এরপর আমাদের এই বাকিগুলো পড়তে হবে। তো এখন লিখে দেবেন একটা সিকোয়েন্স, এটার পর এটা পড়তে হবে। ওই সিকোয়েন্সে পড়লে তুমি জিনিসগুলো ফিল করতে পারবা। ঠিক আছে, তো আমরা করি প্রিন্সিপালটা বুঝলাম। এরপর আমরা একটা এক্সাম্পল দিয়ে এই পর্বটা শেষ দিব। ঠিক আছে, তো এটা তুলে নাও। আমরা তো মাস স্পেকট্রোমেট্রির বেসিক প্রিন্সিপাল বুঝলাম। এখন আমরা একটা কম্পাউন্ড এক্সাম্পল হিসেবে নিয়ে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি।
ম্যাস স্পেকট্রোমেট্রিতে এক্সামে কোশ্চেন কীভাবে আসে, তোমাকে এরকম একটা কম্পাউন্ড দিবে, দিয়ে বলবে এই কম্পাউন্ডের ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন ড্র করো। ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন কি? আমরা যে প্রিন্সিপাল আলোচনা করলাম যে ম্যাস স্পেকট্রোমেট্রিতে একটা মলিকুল নেওয়া হয় স্যাম্পল, সেই মলিকুলে হাই এনার্জি ইলেকট্রন বোমবার্ডমেন্ট করা হয়, এতে করে ওই মলিকুল থেকে একটা ইলেকট্রন ছিটকে বের হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট এই মলিকুলটা কনভার্ট হয়ে যায় মলিকুলার আয়ন বা রেডিক্যাল ক্যাটায়ন, যেটা হাইলি আনস্টেবল। তাই ওই মলিকুলার আয়নটা আবার ভেঙে ভেঙে ফ্র্যাগমেন্ট আয়নে কনভার্ট হতে শুরু করে। তো এইটাই কি ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন, এটা তোমার আগেতে বলছে। তো কীভাবে করবা দেখো, আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি। তুমি এরকম হাজার হাজার এক্সাম্পল মানে প্র্যাকটিস করতে পারো, সেটা রেফারেন্স বই থেকে। তবে আমি সাজেস্ট করবো পাবিয়ার বই থেকে। পাবিয়ার বইটা অনেক ভালো, বুঝছো, স্পেকট্রোস্কোপির জন্য। তো কেমনি করে এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এরকম অনেক এক্সাম্পল আছে, তুমি নিজে করবা, আমি জাস্ট একটা বুঝাবো, আরও বুঝাবো সামনে। আগেতে থাকি দেখি কত দূর পারা যায়। একটা ইলেকট্রন কী করবা, নিবা, এটা কি হাই এনার্জি ইলেকট্রন, এর মধ্যে অনেক এনার্জি, অনেক শক্তি, এটা আমি লাল কালি দিয়ে বুঝাইলাম। ইলেকট্রনটা কী করবে, এই ইলেকট্রন হাই এনার্জি ইলেকট্রন এই মলিকুল থেকে একটা ইলেকট্রন বের করবে, অর্থাৎ কালো কালি দিয়ে মলিকুলের ইলেকট্রন সেটা বুঝাইলাম। এটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে, সাথে কি ওই ইলেকট্রনটাও চলে যাবে। তাহলে কয়টি ইলেকট্রন, দুইটি ইলেকট্রন, অর্থাৎ দুইটি ইলেকট্রন কী হয়েছিল, বের হয়ে গেল, -2 ইলেকট্রন। এভাবে দেখালাম। এই যে মলিকুল, এটা কি, এটা হচ্ছে মলিকুল। এই মলিকুলের সংকেত কি, C7H8O। কার্বন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কার্বন। হাইড্রোজেন কয়টা, 2 আর 3, কত, 2, এই যে একটা, 3টা। এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, আমরা জানি এইখানে হাইড্রোজেন নাই, ওইটাই তো ওই হাইড্রোজেনকে রিপ্লেস করতে CH2 যুক্ত হয়েছে। তাহলে 2টা হাইড্রোজেন, একটা, 3টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, 4, 5, 6, 7, 8, 8টা হাইড্রোজেন, আর অক্সিজেন যে একটা। এটা হচ্ছে মলিকুল সংকেত, এটা হচ্ছে মলিকুল। এই মলিকুলে কি করলাম, ইলেকট্রন বোমবার্ডমেন্ট করলাম, ফলে ইলেকট্রন থেকে একটা বের হয়ে গেছে, তাই এটা কি হয়ে যাবে, ফ্রি রেডিক্যাল ক্যাটায়ন। তো এটা আমরা আঁকাই, ফিল করে পড়ো। এটা আমি এই যে গুল্লা দিয়ে দিলাম, রেজোনেন্স আকার থাকে, গুল্লা দিয়ে দিলাম। ওকে, এইখানে থাকবে কি CH2OH। দেখো তো কোনো পরমাণু কি বের হচ্ছে এখান থেকে, না, জাস্ট ইলেকট্রন বের হচ্ছে। তাহলে এলিমেন্ট, পরমাণু টরমাণু যা আছে যেমনি আছে অমনি থাকবে, কিন্তু এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা কনভার্ট হয়ে যাবে একটা ক্যাটায়নে। সেই ক্যাটায়নটা কি, রেডিক্যাল ক্যাটায়ন। তো এই যে এখানে কি দিব, একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাই সে কি পজিটিভ, বাট দুইটা তো বের হয় না, আরেকটা ইলেকট্রন রয়ে গেছে, তো এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল, অর্থাৎ রেডিক্যাল ক্যাটায়ন। এটার নাম কি, এটা হচ্ছে মলিকুলার আয়ন। তো এটার ম্যাস M/Z রেশিও কত হবে, দেখো M/Z, এখানে আমরা নিচে M/Z লিখবো। এটা কম্পিউটার মানে সে করে ফেলবে, ডিটেক্ট করে ফেলবে যে M/Z কত হবে। দেখো ম্যাস কত হবে, কার্বন 7, কার্বন 7, 7টা কার্বনের জন্য কত, একটা কার্বনের জন্য 12, 7টা 12 × 7। হাইড্রোজেন, একটা হাইড্রোজেন 1, 8টা হাইড্রোজেন 8, আর একটা অক্সিজেন কত, 16। এটার মান পাবা তুমি 108। দেখো হিসাব নিকাশ করে, তাহলে M/Z এর মান কত হবে, M/Z এর মান হবে 108ই। তুমি বলবা M এর মান তো 108, তাহলে M/Z কীভাবে 108 হয়। আচ্ছা, চার্জ কটা সৃষ্টি হয়েছে, এই যে প্লাস, কয়টা প্লাস, একটা, তাই M কত 108, Z কত 1, 108 1 দিয়ে ভাগ দিলে কত থাকে, 108ই। তাহলে ম্যাচ যা M/Z তাই। ওকে, এটা হচ্ছে কি M/Z, তাহলে লিখে দিই, এটা হচ্ছে M/Z কত, 108। এটাই তোমার কি, এটা তোমার হচ্ছে মলিকুলার আয়ন, লিখে রাখো। এটা তোমার হচ্ছে সবুজ করতে মলিকুলার আয়ন, মলিকুলার আয়ন, অর্থাৎ এটার জন্য তুমি যে পিক পাবা সেটাই কি মলিকুলার আয়ন পিক, মলিকুলার আয়ন পিক। ঠিক আছে, এরপর এটা যেহেতু আনস্টেবল, এটা কী করবে, ভেঙে যাবে, তাই না। তো কেমনি ভাঙবে এটা বলা যায় না ভাই,
এটা এক মানে ওই ডিটেক্টরে কি করবে, ডিটেক্ট করবে। তুমি প্র্যাকটিস করতে করতে এগুলো পাইরা যাবা। তো ধরে নাও এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে এবং সাথে ওই যে ফ্রি রেডিক্যাল সেটার সাথে নিয়ে বের হবে, কারণ ফ্রি রেডিক্যাল থাকার কারণে সে আনস্টেবল। যতক্ষণ পর্যন্ত তার মধ্যে রেডিক্যালটা থাকবে, ওই যে একটা ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন, ততক্ষণ পর্যন্ত সে আনস্টেবল। হয় কোনো একটা ইলেকট্রন সে বাইরে থেকে নিবে, নিয়ে সে জুড়ো হয়ে স্টেবল, অথবা সেটা বের করে দেবে। নেওয়ার তো কোনো কাহিনী নাই, কারণ এখান থেকে কি এটা বলতেছি একটা খালি ভাঙতে থাকবে। ওই ইলেকট্রন তো বেরই করে ফেলছে, আবার আসবে থেকে। অর্থাৎ এই ফ্রি রেডিক্যালটা বের হবে। ফ্রি রেডিক্যালটা বের হবে কার সাহায্যে? একটা পরমাণুর সাহায্যে। সেই পরমাণুটা ধরো হাইড্রোজেন। হাইড্রোজেন ওই ইলেকট্রনটা, হাইড্রোজেন ওই ফ্রি রেডিক্যাল ইলেকট্রনটা সাথে নিয়ে বের হবে মাইনাস। তাহলে কী হইল? একটা হাইড্রোজেন বের হওয়া মানে কত ভর হ্রাস হয়ে যাওয়া। একটা হাইড্রোজেনের ভর কত? 1, অর্থাৎ এখান থেকে -1 কিন্তু চলে যাবে, মানে এই যে 108 আর থাকবে না। দেখো এরপরে কি হয়, আমি এটা লিখি। দেখো গোল্লা দিলাম গোল্লার মতো, ওকে, গোল্লা দিলাম গোল্লার মতো। এইখানে কি হয়? CH2OH, হাইড্রোজেন 3টা ছিল, এখন কটা থাকবে? একটা, কারণ একটা তো বের হয়ে গেছে, তাই না? তাহলে কি দিব? CH, N2 ছিল, একটা হাইড্রোজেন দিলাম, CH দিলাম। কেন? একটা হাইড্রোজেন কি হয়ে গেছে? বের হয়ে গেছে। ওকে, এখন এইখানে শুধু কি থাকবে? এইখানে শুধু পজিটিভ থাকবে। এখানে কি থাকবে? শুধু পজিটিভ, শুধু পজিটিভ। কেন পজিটিভ? এই যে রেডিক্যালটা জাস্ট বের হয়েছে, পজিটিভ তো রয়ে গেছে, যে পজিটিভটা তো রয়ে গেছে, বুঝছো? এগুলা কি? এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট আয়ন, এটা মলিকুলার আয়ন, এটা কি ফ্র্যাগমেন্ট আয়ন। এখন M/Z কত? M/Z কত? M/Z কত? 107। কেন? এই যে 108 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, মানে 1 মাইনাস হয়েছে, তাহলে 107। তারপর কি হতে পারে? এটাও ভাঙতে পারে, ভাঙতে পারে, তাই না? কারণ এটাও আনস্টেবল হতে পারে, স্টেবল হতে পারে। স্টেবল হলেও ভাঙবে। কতক্ষণ পর্যন্ত ভাঙবে? যতক্ষণ দেখা যায়। আমরা করতে থাকি। ধরো এরপর এই যে কার্বন আর অক্সিজেন বের হয়ে গেল, এটা কোনো সিকোয়েন্স নাই, এভাবে বের হবে। প্র্যাকটিস করতে করতে তুমি পারবা। সিও বের হয়ে গেল, ধরো বের হয়ে গেল, তাহলে কত বের হওয়া? সিও বের হওয়া মানে কত বের হওয়া? কার্বনের কত? 12, অক্সিজেনের কত? অক্সিজেনের হচ্ছে 16, 12 আর 16 হচ্ছে 28, তাহলে 28 বের হয়ে যাওয়া। -28 লিখলাম, 28। তারপর কি থাকে? এই কার্বন আর অক্সিজেন এই দুটো কিন্তু থাকবে না, শুধু কি থাকবে? হাইড্রোজেন। তাহলে দেখো এইরকম, তাই না? এখানে এই কার্বন কি থাকবে? হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন আর এই যে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন। এখানে কি গোল্লা থাকবে? তা গোল্লা থাকবে না। কেন? এই দেখো সিও, কার্বন আর অক্সিজেন কোথায় ছিল? কার্বনটা কোথায় ছিল? এই কার্বনে, এইখানে যুক্ত ছিল না? এইখানে যুক্ত ছিল। এই কার্বনের উপর কি কোনো পজিটিভ দেখছো? কোনো পজিটিভ আছে? পজিটিভ মানে কি? সে ইলেকট্রন এখান দিয়ে আসা, তা তো নাই, নিউট্রাল। তার মানে এই যে গোল্লা থেকে সে ইলেকট্রন নিয়ে গেছে, এই কার্বন থেকে এই সিও ইলেকট্রন নিয়ে গেছে, মানে এখানে কী হবে? পজিটিভ। মানে এই যে এরকম দিবা, এরকম দিবা পজিটিভ। এটা আমরা ইন্টারমিডিয়েট পড়ছি, এগুলা পজিটিভ। স্টিল না, ওটা কি? পজিটিভ চার্জ, মানে ফ্র্যাগমেন্ট আয়ন। এটার M/Z কত হবে? এটার ব্যাকেট দিতে হবে না, কারণ পজিটিভটা আগে মাথার মধ্যে দিয়েছি, এই জন্য ব্যাকেট। এখন পজিটিভটা একদম গোল্লার ভিতরে চলে গেছে, তাই পজিটিভ এখানে ব্যাকেট দেওয়া নাই। ব্যাকেট দেওয়া মানে কি? যে সাইডে পজিটিভ দেওয়া। তাহলে এটার জন্য M/Z কত? M/Z কত বলো? 107 থেকে সিও চলে গেছে, মানে 28 চলে গেছে। 28 চলে যাওয়া মানে কি? এখানে 7 থেকে 8 বাদ দাও, মানে 17 থেকে 8 বাদ দিলে থাকে 9। 9 এক বেশি করে ধরছি, তাই কত হয়? এটারে 7, হ্যাঁ, তাই না? 2 থেকে 2, মানে 7 থেকে 8 বাদ দিছ, মানে 17 থেকে 8 বাদ দিছ,
কত হলো 9, এটারে তো 17 ছিল না, 7 ছিল, এক বাড়াই ধরছি, তার সাথে 1 যুক্ত করতে হবে, মানে 3, 10 থেকে 3 বাদ দিলে 7, অর্থাৎ 7 9 থাকে। তারপর ধর এটা ভাঙবে, আমি তো ভাঙার জিনিসটা বোঝাইতেছি কেমনে ভাঙে, বুঝছো, এই আর কি। তারপর দেখো এখানে কি হবে, এই যে 2টা হাইড্রোজেন, এটাও থাকবে না, এটা কি হয়ে যাবে, বেনিশ, এই 2টা হাইড্রোজেন বের হয়ে যাবে, 2টা হাইড্রোজেন বের হয়ে যাবে, মাইনাস, 2টা হাইড্রোজেন বের হয়ে যাবে। হাইড্রোজেন বের হওয়া, হাইড্রোজেন কি কোনো দেখো তো পজিটিভ আছে, না পজিটিভ নাই, মানে সে নিউট্রাল হিসেবে বেরিয়ে গেছে। তাহলে এই কার্বনে কি জিনিসটা হবে, পজিটিভ। তাহলে দেখো কেমনে হয়, এখন আর কি ভিতরে কোনো গোল্লা টোলা কিছু থাকবে না। পজিটিভ কোথায় দিবা, পজিটিভটা আমি এভাবে দিই, লাল কালি দিয়ে পজিটিভ দিয়েছি, লাল কালি দিয়ে দিই, এই যে পজিটিভ, এখন এইখানে পজিটিভ, এইটাও আনস্টেবল, কারণ মাঝখানে পজিটিভটা খুব ভালো একটা জিনিস না, এরকম স্ট্রাকচার সেটাও আনস্টেবল। যদি বেসিক তোমার থাকে তুমি নিজে বুঝতে পারবা, কেউ কমন সেন্স, তাই না? তাহলে এটা আনস্টেবলটা কী হয়ে যাবে, ভেঙে যাবে, এটাও ভেঙে যাবে। এখানে দেখো তো, এই স্ট্রাকচারটা দেখো, এখানে কি মানে একটু মলিকুলার ফর্মুলা দেখো, মানে ব্যাপারটা কি, কার্বন কয়টা, 1 2 3 4 5 6, 6টা। হাইড্রোজেন কয়টা, এখানে কোনো হাইড্রোজেন আছে না, এখানে কয়টা করে হাইড্রোজেন, প্রত্যেকটা কার্বনে এই হাইড্রোজেন 2টা চলে গেছে, প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন, বিশেষ স্ট্রাকচার এটাই। এখানে কয়টা করে ছিল হাইড্রোজেন, একটা করে না, এই নতুন করতে কিছু হাইড্রোজেন আছে না, এখানে প্রত্যেকটাতে, এই শুরুতে এখানে কয়টা করে হাইড্রোজেন ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তো এখানে কয়টা করে আছে, একটা করে তো আছে। তাহলে 1 2 3 4 5, হাইড্রোজেন হচ্ছে 5টা। তাহলে এটার মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H5, C6H5। এটা তুমি এইভাবে দিতে পারো, পজিটিভ, যেভাবে মন চায় এই স্ট্রাকচার দিতে পারো, এইভাবে দিতে পারো। এটার এম/জেড কত, এম/জেড কত, 79 থেকে, এই যে H2 চলে যাওয়া, H2 মানে কি, -2, -2 কত, তাহলে 77, 77, তাই না? এটাও আনস্টেবল, এই যে এরকম ফর্ম ঠিক তো নাই। তারপর ধরো আবার ভাঙবে, মাইনাস, ধরো 2টা কার্বন বেরোলো, 2টা হাইড্রোজেন বেরোলো, 2টা কার্বন বেরোলো, 2টা হাইড্রোজেন বেরোলো, তাহলে থাকলো কি, 6 থেকে 2টা চলে গেছে, তাহলে হচ্ছে C4, তাই না? C4 হাইড্রোজেন করা থাকে, 5 থেকে 2টা চলে গেছে, H3, এই কি নিউট্রাল না, তার মানে এই যে মাথার বসে পজিটিভটা রেখে গেছে, এই যদি পজিটিভ হিসেবে বেরোতো তাহলে এই পজিটিভটা ভ্যানিশ হয়ে যেত, তা তো যায় না, নিউট্রাল হিসেবে চলে গেছে, মানে পজিটিভই আছে, পজিটিভটা পজিটিভ দিয়ে দিই, বুঝছো? এটার এম/জেড কত, এম/জেড কত, 77 থেকে কত চলে গেছে, কার্বন কত, কার্বন হচ্ছে 12 দুগুণে 24, আর হাইড্রোজেন 26, 26, তাই না? 26, 26 মাইনাস করো, 6, 77 থেকে 6 বাদ দাও, মানে 7 থেকে 6, 7 থেকে 6 বাদ দাও, থাকে 1, লিখি, থাকে 1, আর 7 থেকে 2 বাদ দাও, থাকে 5, 51। এই হচ্ছে ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন। এটা কি ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন? এইখানে তুমি দেখো তো সব থেকে স্টেবল কোনটা মনে হয়, কোন আয়নটারে, এটা তো স্টেবল হবেই না, ফ্রি রেডিক্যাল আছে, এই স্ট্রাকচার স্টেবল না, তাহলে এটাও স্টেবল না, মাঝখানে পজিটিভ, এটা তারও না, এটা তো কিছুই না, এইটা হচ্ছে কি সবথেকে স্টেবল, অর্থাৎ এইটা হচ্ছে কি স্টেবল। তাই এটার জন্য যে পিক পাবা, এটার জন্য যে পিক পাবা সেটাই কি বেস পিক, বুঝছো? এটার জন্য যে পিক পাবা সেটা কি বেস পিক। তো ফিগারটা যদি আমরা ড্র করি, দেখো লাস্ট মুহূর্তে জাস্ট একটু দেখা দিই, এদিক বরাবর
রিলেটিভ অ্যাবান্ডেন্স। রিলেটিভ অ্যাবান্ডেন্স। আর এদিক বরাবর m/z। সব থেকে m/z কার বেশি? এই যে মৌলিকগুলোর 108, তাহলে এটা সব থেকে বেশি না? তারপরে দেখ কমতেছে 108, 107, 79, 77, 91 কমতেছে। তাহলে এই দিকে তো m/z বেশি, তাহলে বেশি কার? এইটার। তাহলে এইটার জন্য পাবা তুমি এরকম, ধরো এরকম একটা পিক পাইলা মৌলিকুলার একটা, আমি লাল কাল দিয়ে দেখাইলাম। ধরো এরকম একটা পিক পাইলা, এই পিকটা পাইলা, এটা কার জন্য পাইলা? 108, ঠিক আছে, 108। এটা রিপ্রেজেন্ট করি কীভাবে? এইভাবে, মলিকুলার আয়ন। তারপর কোনটা পাবা? 107। এটা কিন্তু স্টেবল বেস পিক, তাহলে সব থেকে হবে লম্বা হবে। আমি এটা এইভাবে দেখাই, এটা ধরো এই যেরকম দেখা যায়, ধরো এই পর্যন্ত পাইলে একদম উঁচা। এটার জন্য কত? 107। তাই কি লিখবো? 107। এটা আমি কি বলবো? বেস পিক, বুঝছো, যেটা সবথেকে লম্বা। তারপরে কি 79 ধরো তুমি পাইছো এরকম, ধরো এরকম পাইছো, দেখা গেলে কেমন লাগে? এরকম পাইছো, বুঝছো? একটু ইয়ে করে দেখি, এটা পাইছো 79। তারপর তুমি পাইলা ধরো 77। ধরো এই যেটা, এটা থেকে লম্বা, এটা কি 77। এরপর কি দেখো, এটাতে কিন্তু এটা বেশি স্টেবল, এটা মাঝখানে পজিটিভ, আর এটা কি একখানে পজিটিভ 77। যেহেতু স্টেবল তো এটার কি বেশি উঁচা, বুঝছো? তারপরে লাস্টেরটা, এটা অস্তিত্ব নাই বলে চলে, তো এটা কি করি? একদম নিচ বরাবর দিয়ে দিই, মানে সব থেকে কম অ্যাবান্ডেন্স কম, এটা কি 51। এই হচ্ছে তুমি, এটা তোমার কি? এটা হচ্ছে তোমার মাস স্পেকট্রাম, মাস স্পেকট্রাম। তো এইভাবে তোমার কোশ্চেন আসতে পারে, একটা দিয়ে বুঝে দিলাম। তো এই হইলো কাহিনী। তো প্রশ্ন আবার তোমার যখন কম্পাউন্ড অ্যানালাইসিস করতে বলে, কম্বিনেশন, তো তখন এই ব্যবস্থা পারে, ধরো C3 C7 H8 ও, ধরো এটা তোমার কম্পাউন্ড। এরপর তোমার ধরো কম্পাউন্ড দেওয়ার পর তোমার m/z এগুলো দেওয়া, m/z বলে দেওয়া কত? 108, তারপর হচ্ছে 107, এরপর হচ্ছে 79, 77, 51, এইগুলো দেওয়া। এই দুটা দিয়ে মানে কম্পাউন্ড দেওয়া আছে আর এটা দেওয়া আছে, দিয়ে বললো তোমারে যে কী কী? মলিকুলার আয়ন, ফ্র্যাগমেন্ট আয়ন, মলিকুলার আয়ন, তারপর ফ্র্যাগমেন্ট আয়ন এবং এদের পিক, এগুলো তোমারে আঁকাইতে বললো, মেনশন করতে বললো। আবার কি বলতে পারে? ওই যে প্রথমে যেটা বলছিলাম, ফ্র্যাগমেন্টেশন প্যাটার্ন ড্র করো। তারপর কি বলতে পারে? তারপর তোমার বলতে পারে যে এই যে এটার জন্য এইগুলো দিয়ে তোমার 108, 107, 79, 77, 51 এগুলো দিয়ে কম্পাউন্ড দিয়ে মলিকুলার আয়ন, ফ্র্যাগমেন্ট আয়ন, পিক আঁকাইতে বললো, মানে দেখাইতে বললো কোনটার জন্য কোনটা, যে দেখাইলাম কোনটা কি, এটা মলিকুলার আয়ন পিক, এটা স্টেপ বেস পিক। এরপর তোমার বললো ম্যাস স্পেকট্রাম ড্র করো, ম্যাস স্পেকট্রাম ড্র করো, যেটা আমি দেখাই দিলাম। তো এইভাবে নানানভাবে কোশ্চেন আসতে পারে, ড্র করো। তো আশা করি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝলাম। এরকম হাজার হাজার এক্সাম্পল আছে যেগুলো তুমি বই থেকে প্র্যাকটিস করবা। আর সবথেকে ভালো ব্যাপার হয় তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবা, প্রিভিয়াস ইয়ারে কোন কম্পাউন্ডগুলো তোমার প্রশ্নে দিচ্ছে।
সেই কম্পাউন্ডগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাই হবে। এখন এরকম হাজার হাজার কম্পাউন্ড আছে, তুমি হাজার হাজার প্র্যাকটিস করতে পারবা? তা তো সম্ভব না। তাহলে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে যেগুলো আসে সেগুলো শুধু প্র্যাকটিস করো। ওকে, তো আজকে এই পর্যন্তই। আবারও বলতেছি, এই ভিডিওগুলো অনার্স লেভেল ভিডিওগুলো করতে একটু কষ্ট হয়, তো তোমাদের যদি হেল্প করে আমার কমেন্টে জানাইও, আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো, চ্যানেলটা একটু গ্রো করতে সাহায্য করো। আর তোমাদের জন্য আরও কাজ করব, তোমাদের শুধু গ্র্যাজুয়েশন পর্যন্ত না, এরপর চাকরি পাওয়া, ইন্ডাস্ট্রিতে যাওয়া, ফার্মাসিউটিক্যাল জব বা গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলোতেও কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে সব পড়তে হয় না, প্রশ্ন কেমন আসে সেগুলো নিয়ে আমি তোমাদের জন্য কাজ করব যদি চ্যানেলটা গ্রো হয়। তো বন্ধুদের সাথে একটু শেয়ার করিও, আর তোমার যে ন্যাশনাল ইউনিভার্সিটির ফ্রেন্ডগুলো আছে তাদের একটু জানাইও এই কেমিস্ট্রি ইঞ্জিনিয়ার চ্যানেলের কথা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।